আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত। আজকে একেবারেই সঙ্গত নির্বাচন নিয়েই কিছু কথা বলবো। আগামীকাল সকাল 7:30 থেকে নির্বাচন শুরু হবে, ভোট গ্রহণ শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং বিকেল পর্যন্ত সেই ভোট চলবে। এই ভোটের পরেই কিন্তু আমাদের নতুন একটি সরকার আসবে। এই কারণেই এই নির্বাচনকে সামনে রেখে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত। মাঠে গতকাল থেকেই সেনাবাহিনী নেমে গিয়েছে, প্রায় 1 লক্ষের উপরে সেনা সদস্য এবার মাঠে আছে ভোটকে নিয়ন্ত্রণ করার জন্য বা তদারকি করার জন্য। এই সেনা সদস্য আসলে কি কাজ হওয়া উচিত এবং আমরা যারা ভোটার আছি তাদের কি কাজ হওয়া উচিত, ইসির কি দায়িত্ব আছে এবং হা ভোটের ক্ষেত্রে আমাদের অবস্থান কি সর্বশেষ, এই বিষয়টা আমরা ব্যক্ত করব। সাথে সাথে আপনি কাকে ভোট দিবেন সেই বিষয়টাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। একটা বিষয় স্পষ্ট যে আপনি আপনার মন্তব্য, যে কোনো মন্তব্য আমার পক্ষে, আমার বিপক্ষে, আমার ভুল নিয়ে, আমার সমালোচনা নিয়ে আপনি করতে পারেন, আপনাকে আমি স্বাগত জানাবো। শুধুমাত্র কেউ যদি অশ্রাব্য ভাষা, অশ্লীল শব্দ চয়ন করেন, যেটা আমাদের ইউটিউবই রেস্ট্রিকশন দিয়ে দেয়, ইউটিউবই সেটা হাইড করে দেয়, আমার চ্যানেলেই সেটা শো হয় না, সেটা আমি মন্তব্য করতে পারি না। যে কারণে আমি অনুরোধ করব বিনয়ের সাথে যে অন্তত এটা যেহেতু একটি সামাজিক মাধ্যম, এই জায়গায় এসে আপনি আপনার জাত চিনাবেন না, অর্থাৎ আপনার জাত যেই ক্যাটাগরি সেটা এখানে না চিনিয়ে বরং শালীন ভাষায়, ভদ্রস্থিত ভাষায় আপনি সমালোচনা করেন, আমাকে যথেষ্টভাবে আপনি কটাক্ষ করে কথা বলেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার অবশ্যই আপনার মন্তব্যের আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল নির্বাচন। এখনো অনেকের ভিতরে সংশয় আছে, বিশেষত সংশয়বাদী কিছু সাংবাদিক ছিলেন, যেমন আমরা চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা উপস্থাপক জিল্লুর রহমান। তিনি নিয়মিতই বলতেন যে তিনি আদৌ বিশ্বাস করেন না নির্বাচন হবে, এই সরকারের নির্বাচন দেওয়ার কোনো ক্ষমতা নেই। তিনি টোটালি নির্বাচনকেই অস্বীকার করতেন যে নির্বাচন হবে না। এখন তারা ভিন্নভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতেছেন। নানা গুজব আমাদের সমাজে চলমান রয়েছে, যে কারণে কালকে নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে একটা আস্থার জায়গা আমাদের, এবং সর্বশেষ সরকার তার কথা রেখেছেন। এবং নির্বাচন যে দীর্ঘ আগের থেকেই ডক্টর ইউনূস বলে আসতেছিলেন যে আমরা নির্বাচন দিব, নির্বাচন দিয়ে বিদায় হব, তারই সমাপ্তি ঘটবে আগামীকালকের নির্বাচনের মাধ্যমে। তবে এই নির্বাচনের ক্ষেত্রে আমাদের এখনো কিছু সংশয় রয়েছে, যেটা শুরু থেকে ছিল, এখনো আছে, আগামীকাল নির্বাচনের আগ পর্যন্ত সেই সংশয়গুলি আমাদের থাকবে। এ কারণে আমি আপনাদেরকে আহ্বান করব আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা শুরুতে একটি বিষয় বলে রাখছি, সেনাবাহিনীর অবস্থানটা। আমি প্রথম একটি ভিডিও দেখে নেই সেনাবাহিনীর, এরপরে আমি সেনাবাহিনী নিয়ে দু একটি কথা বলার চেষ্টা করব। কোনো ভয়ের কোনো কিছু নেই। যে মে ফিল সেফ টু কাম এন্ড গিভ ভোট, তারা ভোট দিতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কিছু নেই, কোনো বাধা বিপত্তি নেই। আমাদের হটলাইন নাম্বার সব থেকে দেওয়া আছে। আমরা যে কোনো প্রকার সমস্যা, যে কোনো প্রকার পরিস্থিতিতে আমরা জাস্ট ওয়ান কল দেবে, একটা কল দিবে, আমাদের টিম পৌঁছে যায়। পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি আছে, সব জায়গায় রেডি করা শেষ, সব জায়গায় আমাদের ডিপ্লয়মেন্ট প্র্যাকটিস করা শেষ। আমাদের প্রতিদিন রাতে দিনে ডিপ্লয়মেন্ট প্র্যাকটিস হচ্ছে। এখানে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ফোর্স আছে, কোনো ভয়ের কোনো কিছু নেই। যে মে ফিল সেফ টু। এখানে সেনাবাহিনী নিশ্চিত করেছেন যে ভয়ের কোনো কারণ নেই, এবং অন্যান্য নির্বাচনে আমরা দেখতাম শুধুমাত্র টহল দল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হতো। তারা পুরো একটা উপজেলাতে 2টা বা 3টা গাড়ি বা 4টা গাড়ি থাকতো, তারা শুধু টহল দিত, রাস্তা দিয়ে কেন্দ্রে অবস্থান করতো না বা কেন্দ্রে ঢুকতো না। এবার বিষয়টা ভিন্ন। এবার সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ 1 লক্ষের উপরে সেনা সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করতে পারবেন, কেন্দ্রে যেতে পারবেন এবং রাস্তায় টহল দিতে পারবেন, এবং যে কোনো সমস্যায় বা সমাধানের জন্য সর্বোচ্চ পর্যায়ে থেকে তারা চেষ্টা করবেন। যেহেতু এবারের নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেনাপ্রধান, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সেনাপ্রধান একটা খুবই ভাইটাল চরিত্র, এবং তার নিয়ন্ত্রণেই অনেক কিছু হয়েছে, এবং তিনি বারবার চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকারের একটি পরিসমাপ্তি ঘটুক। অতএব সেনাপ্রধান তিনি নিজের থেকেই বা নিজের দায়িত্বের জায়গা থেকেই তিনি এই বিষয়টা নিশ্চিত করবেন যে কোনো জায়গায় কেন সমস্যা তৈরি না হয়। সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনীর কাছে আরো কিছু আহ্বান করব। যেমন আজকে আমি সকালবেলা বাসা থেকে বের হলাম, আসার পথে দেখলাম রাস্তাতে সেনা সদস্যরা যাচ্ছে গাড়িতে করে, আর হাতে মাইক করে ওই আপনার অটোগুলিকে সাইড করছে, এই অটো অটো সাইডে যাও। তো এটা কিন্তু কোনো দরকার নেই, কিন্তু এটা তারা করেছেন। কেন করেছেন আমার এটা ভালো লেগেছে, অর্থাৎ তাদের উপস্থিতি জানানো
জনগণকে বোঝানো যে আমরা মাঠে আছি এবং সদর্পে মাঠে আছি। মানুষের ভিতরে আস্থা আনতে চাইলে এই কাজগুলি অবশ্যই জারি রাখতে হবে, এবং শুধু এটা ঢাকা সিটির ভিতরে না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে এই বিষয়টা জারি রাখতে হবে। সাথে সাথে তারা যে মাইকিংগুলি করবেন, মাইকিংয়ে ভোটারদেরকে আস্থায় আনতে হবে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। এখানে আমরা ভিডিওতে যেভাবে দেখলাম, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান এবং প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার তাদের যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা তারা ঘোষণা দিবেন মাইকে করে। এবং প্রতিনিয়ত আজকে থেকে তারা যদি এই কাজটা জারি রাখেন এবং প্রত্যেকটা জায়গায় এই কাজগুলি তারা করেন, তাহলে জনগণের ভিতরে যে ন্যূনতম সংশয় আছে সেটাও কেটে যাবে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু সারা বাংলাদেশে এখন 1 লক্ষের উপরে সেনাবাহিনী অবস্থান করতেছে, সাথে বিডিআর আছে, বিজিবি বা র্যাব আছে, পুলিশ আছে, তো এদের সমন্বয়ে যৌথ বাহিনীর প্রচেষ্টায় আমার মনে হয় এখনই সময় যে যেই অবৈধ অস্ত্রগুলি আছে, বিশেষ করে আমরা কয়েকদিন যাবত দেখতেছি বিএনপির কিছু ক্যাডারদের কাছে কিছু অস্ত্র আমরা দেখেছি, নারায়ণগঞ্জ দেখেছি, আরো কোনো জায়গায় দেখেছি, তারা দুই দলের ভিতরে যে সংঘর্ষগুলি হয়েছে সেখানে অস্ত্র নিয়ে তাদের প্রদর্শন করেছে, গোলাগুলি করেছে। সেই অস্ত্রগুলি উদ্ধার করা এবং যাদের কাছে অস্ত্র আছে তাদেরকে গ্রেফতার করা, এবং এই গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ যে শক্তি সেটা তাদের প্রয়োগ করা, এটা যদি করা যায় তাহলে আগামীকালকের সহিংসতা অনেকটাই কমে আসবে। কারণ আগামীকালকে গ্যাঞ্জাম কারা করবে? যারা ক্ষমতায় যাওয়ার একেবারে দ্বার প্রান্তে, তারা যে কোনোভাবেই চাবে না কোনো আসনে তারা হারুক। তো যেহেতু যেই আসনগুলি তাদের হারার সম্ভাবনা তৈরি হবে, সেই জায়গায় তাদের আধিপত্য বা প্রভাব প্রতিপত্য বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে। সেই জায়গায় অবৈধ অস্ত্রের ব্যবহারটাও দেখা যাবে। সেজন্য যদি শুরু থেকে আমরা সেই অস্ত্রগুলি উদ্ধার করতে পারি, তাহলে আশা করা যায় এই জায়গায় অন্তত ভোটটা সুষ্ঠু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা এবার দেখেছি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আওতা আনা হয়েছে। এই সিসি ক্যামেরা আওতা আনাটা এটা আমাদের অনেক আগের থেকে আবেদন ছিল, আহ্বান ছিল। তবে আমার এখানে আরো একটু অ্যাড আছে, এই বক্তব্যের সাথে আর একটু আমি অ্যাড করেছিলাম, সেটা হয়তো এখনো পূরণ করা হয়নি। সেটা করলে আরো ভালো হতো। সেটা আমি এর আগে বলেছিলাম যে বুথের ভিতরেও সিসি ক্যামেরা থাকবে, অর্থাৎ বুথের ভিতরে এবং ব্যালট বক্স যেখানে থাকে পুরো ব্যালট বক্সটা সিসি ক্যামেরা আওতায় থাকবে। অর্থাৎ ব্যালট বক্সে কে রাখতেছে ভোটটা এবং এই ব্যালট বক্সটা ভরার পরে কোন জায়গায় রাখতেছে, টোটাল সিসি ক্যামেরা আওতায় থাকবে। বুথের ভিতরেও সিসি ক্যামেরা আওতায় থাকবে। শুধুমাত্র ভোটটা যে সিল মারতেছে, এই সিল মারা, যেমন আমার ভিডিওটা দেখা যাচ্ছে কোমরের নিচে আমার আসতেছে না, এখন আমি সিল মারতেছি, কোমরের নিচে যদি টেবিলটা থাকে, আমি এখানে আছি, একজন আছি, এটা দেখা যাচ্ছে, কিন্তু সিল মারাটা দেখা যাচ্ছে না যে আমি কোন প্রতীকে আমি সিল মারতেছি। অর্থাৎ এটা একেবারে হাইড রাখবে, এতটুকু শুধু হাইড রেখে বাকি কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করতেছে কিনা, কেউ আরেকজনের সাথে নিয়ে তাকে বাধ্য করতেছে কিনা ভোট দেওয়ার জন্য, এই বিষয়টা যাতে দেখা যায় এটা নিশ্চিত করা দরকার ছিল। সাথে সাথে এই মনিটরটা শুধুমাত্র নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল তাদের কাছে থাকলে হবে না, কারণ এটা তো একেবারেই অযৌক্তিক একটা বিষয় যে তারা তো এটাকে করতেই পারেন, মানে কারসাজি করতে পারেন। অতএব তাদের কাছে এই সিসি ক্যামেরার ফুটেজ থাকা আর না থাকাটা সমান। বরং আমার দাবি ছিল যে ওপেনলি মাঠে বুথ কেন্দ্রের বাইরে একটা নিরাপদ জায়গায়, অর্থাৎ 100 মিটার বা 50 মিটার দূরে নিরাপদ একটা মাঠের ভিতরে বড় একটা সিসি ক্যামেরা বা সেখানে আপনার করা, আপনার বর্তমান যেইগুলি আমরা দেখি প্রজেক্টর দেখি, তার মাধ্যমে সেই ফুটেজগুলি প্রচার করা এবং সেই জায়গায় নির্দিষ্ট কিছু ব্যক্তি, যেমন আপনার প্রভাবশালী যে প্রত্যেক দলের কয়েকজন নেতা থাকতে পারেন এবং সাংবাদিকরা থাকবেন, সাথে এলাকার গণ্যমান্য যারা আছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন। অর্থাৎ মানুষ, জনসাধারণ দেখতে পারবে যে ভিতরে কোনো ধরনের কোনো কারচুপি, কোনো ধরনের কোনো কারসাজি হচ্ছে কিনা বা কোনো ধরনের স্থূল কারচুপি করার কেউ চেষ্টা করতেছে কিনা। এই বিষয়টা যদি করা যেত তাহলে আমার মনে হয় এই ভোটটা আরো সুন্দর হতে পারতো। আর একটা বিষয় আছে, নির্বাচনের দিন আমাদের সবচেয়ে বেশি যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে গুজব। মনে করেন যে আমি আজকে যে এলাকায় আছি, পাশের এলাকার খবর হয়তো আমার কাছে আসবে না, কিন্তু মুহূর্তের ভিতরে যখন আমার কানে, আমি তো সেটা দেখতেছি না, আমার কানে আসলো যে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে, তখন আমি এখান থেকে আতঙ্কগ্রস্ত হব এবং এই জায়গার যে ভোটার আছে তাদের ভিতরে এই কথাগুলি ছড়িয়ে পড়বে। ফলে এই জায়গায়ও বিশৃঙ্খলা তৈরি হবে এবং এখানেও দেখা যাচ্ছে 2 দল 3 দল মিলে এখানেও সেই একই রকম পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কোনো সত্য ঘটনা ছাড়া কোনো ধরনের নিউজ আমরা কেউ করব না, কোনো ধরনের এই ছাড়া, সূত্র ছাড়া আমরা কোনো নিউজ শেয়ারও দিব না, কমেন্টও করবো না। কারণ আপনার কমেন্ট করার কারণে, শেয়ার করার কারণে এই ভুয়া নিউজগুলি মুহূর্তের ভিতরে ছড়িয়ে যায়। অন্তত আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা এটা দেখার সুযোগ পেয়ে যায়।
এজন্য আমরা যে কোনো নিউজ কমেন্ট করার ক্ষেত্রে বা শেয়ার দেওয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে নিব যে আসলে কতটা সত্য এবং কতটা নিশ্চিত, এবং আমরা নিজেরা যে ভিডিওগুলি করব সেটাও কোনো কাটছাট করে যেন প্রচার না করি, বরং সত্য ঘটনা সেটা আমার বিপক্ষে গেলেও আপনি প্রচার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা ঘটনা আমার পক্ষে বলার কোনো দরকার নেই। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইবো যে কোনোভাবেই যেন আমরা মিথ্যার আশ্রয় নিয়ে, সেটা ইসলামিক দল হোক, অন ইসলামিক দল হোক, বিএনপি হোক বা জামাত হোক, কেউ যেন এই মিথ্যার আশ্রয় না নেন। এতে কি হবে, ভোটটা আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ এবার কিন্তু খুবই কড়াকড়ি থাকবে, বিশেষ করে সেনাবাহিনী তো বলেছে, গতকালকে দেখলাম পুলিশের এডিসি জুয়েল সাহেব বলেছেন যে প্রত্যেকের হাতে AK-47 থাকবে। কেউ ভোট কেন্দ্রে দখল তো দূরে থাক, ভোটের বাক্স ধরবে আর তার হাত অক্ষত থাকবে, এটা কল্পনা করা যাবে না। তো এটা অবশ্যই তাদের হুমকি বা যেটাই বলি আমরা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এটাই চাই যে তারা খুবই শক্ত অবস্থানে থাকবেন, যে বা যারা কোনো অসাধু কাজ করতে যাবেন তাদের সাথে সেভাবেই ব্যবহার করতে হবে। আর একটা বিষয়, আমরা যদি আমাদের দৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পারি, যেমন আর্মি অফিসার এখানে বললেন যে আমাদের যে হটলাইন সেটা সার্বক্ষণিকভাবে চালু থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রের জন্য, শুধু থানা না, প্রত্যেকটা কেন্দ্রের জন্য আমাদের রিজার্ভ ফোর্স থাকবে। অতএব যে কোনো কারণে আপনারা আমাদের হটলাইনে ফোন দেওয়ার সাথে সাথে সেই কেন্দ্রে সেনাবাহিনী পৌঁছে যাবে। অতএব যদি কোনো অসঙ্গতি দেখি, যে আমি দেখতেছি কোনো জায়গায় অসঙ্গতি হচ্ছে, জাল ভোট হচ্ছে বা কোনো একটা কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, তো সাথে সাথে আমরা যদি হটলাইনে ফোন দিয়ে প্রশাসনকে জানাই বা সেনাবাহিনীকে জানাই, তাহলে সেনাবাহিনী অন্তত তাৎক্ষণিক সেই ব্যবস্থাটা নেবেন, সেটা আমরা আশা ব্যক্ত করতে পারি। এরপরে আসছে আপনি কাকে ভোট দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কোনোভাবেই কোনো পার্টির আমি এখানে কথা বলবো না, আমি নিজে কোনো পার্টির এখানে আমি পক্ষে ভোট চাইবো না। তবে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টা বলবো, যে ভোট হচ্ছে আমাদের জন্য পবিত্র আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতদারিটা আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই কিন্তু জিম্মাদার, এই জিম্মাদারি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। অতএব এই ভোট আমার জিম্মাদার, আমি ভোট কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি, সে কি চোর বাটপার, ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা, নাকি দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই জাতীয় কিনা, সেটা দেখার দায়িত্ব আমার। আমার ভোটের কারণে আমি যদি কোনো, শুধুমাত্র আমি একটা দল করি, এই দল করার কারণে ওই দল আমার আসনে একজন চাঁদাবাজকে এখানে নমিনেশন দিয়েছে, আমি শুধু দলের মহব্বতে সেই চাঁদাবাজকে যদি আমি ভোট দিয়ে জয়যুক্ত করি, এই চাঁদাবাজি নির্বাচিত হওয়ার পরে যতগুলি অবৈধ কাজ করবে, অপকর্ম করবে, প্রত্যেকটা অপকর্মের একটা ভাগ আমার নামে চলে আসবে। অথচ আমি তাহাজ্জুদ গুজার, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি হজ করেছি, আমি যাকাত দেই, আমি নিজে কোনো গুনাহ না করা সত্ত্বেও আমি কিন্তু ওই গুনার ভাগীদার হয়ে যাচ্ছি শুধুমাত্র একজন খারাপ লোককে ভোট দেওয়ার কারণে। অতএব আপনি এটা মনে করবেন না যে ভোট শুধুমাত্র পার্থিব বা জাগতিক একটি বিষয়, বরং ভোট আমাদের ধর্মীয় একটি কাজ। কারণ এটা পবিত্র আমানত, এই আমানতটা আমরা কোন বাক্সে দিচ্ছি সেটা আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। অতএব আমরা জেনে বুঝে, আমি আমার ব্রেনকে জিজ্ঞাসা করব, আমার নিজেকে জিজ্ঞাসা করব যে আমি যাকে ভোট দিচ্ছি সে কি আমার ভোট পাওয়ার যোগ্য, সে কি এলাকার জন্য কাজ করবেন, সে কি সৎ প্রার্থী, সে কি আসলেই যোগ্য প্রার্থী, নাকি সে দুর্নীতিগ্রস্ত। এই বিষয়টা জেনে আমি যখন আমার নিজের বিবেক আমাকে বলবে হ্যাঁ আমি যাকে ভোট দিচ্ছি সে সঠিক প্রার্থী, তাহলে আপনি ভোট দেন। আর যদি আপনার বিবেক আপনাকে বাধা দেয়, আপনার বিবেক যদি আপনাকে বলে যে না এই লোকটা তো চোর, এই লোকটা তো বাটপার, আপনি যে দলই করেন, আপনি অন্য দলের প্রার্থী ভালো হলে প্রয়োজনে তাকে ভোট দেন। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীকে আমি বলবো না যে আমি অমুক মার্কায় ভোট দেন বা অমুক দলকে ভোট দেন, বরং আমি যোগ্য এবং সৎ ভালো একজন মানুষকে ভোট দিতে বলবো, যাদের মাধ্যমে আমাদের দেশটা পুনর্গঠিত হবে এবং সংসদটা সুন্দর একটি সংসদ হবে, এবং যাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণকর আইন আমরা পেতে পারি। সর্বশেষ দুটো পয়েন্ট আছে, হাবট এবং পোস্টাল ব্যালট। হাবটের বিষয়ে আমরা দেখলাম গতকালকে, আজকেই আমি দেখলাম জনাব শেখ আহমদুল্লাহ সাহেব, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেম, তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে পজিটিভ যে বিষয়গুলি আছে, ইতিবাচক যে বিষয়গুলি আছে, সেই বিষয়ের দিকে লক্ষ্য করে আমরা হাবটের পক্ষে অবস্থান নিয়েছি বা হাবট দেব। তবে তিনি কিছু অবজারভেশন রেখেছেন, তিনি কিছু পরামর্শ রেখেছেন। তিনি বলেছেন যে পরবর্তীত যে সরকারি আসুক, তারা যেন এটা মনে না করে যে হাজি দেশে মানে তারা একচেটিয়া ভাবে যে কোনো সংস্কার করে ফেলবে, বরং তারা জাগতিক যে বিষয় সংস্কার করবে সেটা তারা করুক, তাতে সমস্যা নেই, কিন্তু ধর্মীয় কোনো ইস্যু আসলে সেটা যেন অবশ্যই আলেমদের পরামর্শ নিয়ে
তারপরে করে, এটা যদি না করে তাহলে আমাদের দেশের জন্য অমঙ্গল হবে। কারণ মুসলমান কখনোই ইসলাম বিরোধী কোনো কাজ, যেমন এলবিজিটি তথা সমকামিতা বা নারীদের যে সংরক্ষিত আসন বৃদ্ধি করা, এটাও কিন্তু ইসলাম এলাও করে না। ইসলাম কোনোভাবেই কোনো সংরক্ষিত আসন এলাও করে না। আপনি সংরক্ষিত আসন 100-150 কি কারণে করবেন সংসদে? এই নারীরা গিয়ে কি করবে? তারা ভোটের মাধ্যমে, বরং এটা নিশ্চিত করা উচিত যে প্রত্যেক প্রার্থী যেন যোগ্য প্রার্থীদেরকে দেয়। সেই জায়গায় নারীরা যদি যোগ্যতা বলে তারা যোগ্য হয়ে উঠতে পারেন, তারা ভোটের মাধ্যমে জিতে আসতে পারেন, আসবেন, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু শুধু শুধু তাদের জন্য কিছু সংরক্ষিত আসন রাখা, এটা কোনো ক্রমে আসলে না ইসলামের সাথে, ইসলাম এটাকে অ্যালাউ করে না। আমাদের 24-এর যে জুলাই আন্দোলন সেটা অ্যালাউ করে। 24-এর জুলাই আন্দোলন কিন্তু এই কোটা বিরোধী ছিল। অতএব এই জুলাই সনদে এসে সেই কোটা বলবৎ থাকবে এবং সংসদের মতো সর্বোচ্চ জায়গায়, যেখানে চাকরিতে পর্যন্ত কোটা চায়নি এই ছাত্ররা, এই নারীরা, এখানে কিন্তু লক্ষ লক্ষ নারীরা ছিল 24-এর আন্দোলনে, এবং সেই নারী ছাত্রীরা তারাও কিন্তু বলেছিলেন যে আমরা কোটা চাই না, বিসিএস আমরা কোটা চাই না। যেখানে বিসিএস এর মতো নগণ্য একটা জায়গায় কোঠা চান না, সেখানে সংসদের মতো জায়গায় সেই নারীদের জন্য কোঠা রাখা হবে, এটা তো চরম বৈষম্য। এই বৈষম্যের অবসান আমরা চাই। সর্বশেষ আমি পোস্টাল ব্যালট নিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। পোস্টাল ব্যালটের বিষয়টা হচ্ছে যে এই বছর প্রথম বাংলাদেশে পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা করা হয়েছে, যার মাধ্যমে জেলখানায় যারা আছেন আসামি কয়েদি তারা, এবং বিদেশে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে, এবং সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। যদিও অনেকেই ভোট দেননি প্রথমবার, যেহেতু অনেকেই এটা বোঝেননি বা এটার বিষয়ে তাদেরকে বোঝানো হয়নি, যে কারণে প্রায় বোধহয় 10-15% বা 20% ভোট কাস্টিং হয়েছে কিনা পোস্টাল ব্যালট আমি ঠিক জানি না। তবে আগামীতে এই পোস্টাল ব্যালটটা আরো ব্যাপকভাবে ভোট কাস্টিং করা সম্ভব হবে, সেটা প্রত্যাশা রাখছি। সাথে সাথে আমি এই বিষয়টা বলতে চাই যে দেশের ভিতরে যারা অবস্থান করেন, যারা ব্যবসায়ী, যারা বেসরকারি চাকরিজীবী, যারা স্বাভাবিকভাবে কর্মব্যস্ততার ভিতরে থাকেন, তাদের জন্য পোস্টাল ব্যালট উন্মুক্ত রাখা উচিত। কারণ আমরা যারা বিভিন্ন জায়গায় কর্মজীবনে থাকি, একদিনের জন্য বাড়িতে যাওয়া আসা যে কি হ্যাসেল, এটা গতকালকে যারা গেছেন তারা বুঝতে পারেন। 200 টাকার ভাড়া 400 টাকা, 600 টাকার ভাড়া 1200 টাকা হয়েছে, যেটা আমরা ভিডিওতে গতকালকে দেখিয়েছি, আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে এই পোস্টাল ব্যালটটা ব্যাপক আকারে করা উচিত, সকলের জন্য উন্মুক্ত করা উচিত। সেটা যদি করা যায় তাহলে আমার মনে হয় আমাদের এই নির্বাচনটা আরো বেশি ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করব, বা আরো বেশি ভোট আমরা কাস্টিং করতে পারবো। সেজন্য আমি এই বিষয়গুলি যারা পরবর্তীতে সরকারে আসবেন তাদের সকলকে আমার এই কথাগুলি আমলে নেওয়া, সাথে সেনাবাহিনীর যারা মাঠে আছেন তাদেরকে যেই বিষয়গুলো আমি বললাম সেগুলি যেন তারা করতে পারেন, এবং আমরা ভোটার যারা আছি, আমরা যারা ভোট কেন্দ্রে বিচরণ করব, আমাদের দৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখলে আমাদের কি কর্তব্য সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করলাম। আমার এই আলোচনা নিয়ে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো। আপনাদের দৃষ্টিতে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যে কোনো বিষয়ে আমার পক্ষে হোক বিপক্ষে হোক, বা আমার এই আলোচনার টোটালি বিপক্ষে গিয়েও যদি আপনাদের অবস্থান হয়, সেই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।